করে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষের আগুন জলে রইয়া রইয়া। কি গো তোমরা চলে এসছো? আজকে 8:30টায় ক্লাস বলা ছিল। সবাইকে শুভ সকাল। বাইজিত আজম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সাবিনা ইয়াসমিন আইডি থেকে আসসালামু আলাইকুম ভাইয়া। গুড মর্নিং ভাইয়া। নসীন তরন্নম আসসালামু আলাইকুম ভাইয়া। মোস্তাক কেবল আসতেছে 3 মিনিট পরে। হ্যাঁ 8:30 না স্যার? না 8:30। তুমি নোটিশ দেখো না, এইসব তো হবে না স্যার। ওয়ালাইকুম সালাম শেফায়েত আল মামুন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, শুভ সকাল ভাই। অনেক কষ্টে উঠলাম বাইজিদ আজম ভাইয়া, ধন্যবাদ তুমি কষ্ট করে উঠেছে বলে। গুড মর্নিং। এখনো সবাই ঘুম থেকে ওঠেনি দেখো। কেমন কথা? अनिस फातेमा मिमौशी है और বানানটা কি আমি ভুল করি, এবার সঠিক করলাম। যাও, গুড মর্নিং। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم হাজির বান্দা হাজির। কেমন আছেন ভাইয়া? ফাহমিদ ফারহান বলছে আলহামদুলিল্লাহ ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ফারুক হোসেন কি বলে? ভাই করান কি করাবো? অঙ্ক করাবো একটু পরে, আসুক একটু। শতাব্দী ঘুম ভাঙলো কেবল তোমার? 5 মিনিট পরে। ওকে, আমরা গতদিন জটিল সংখ্যার আয়ের নাড়ি ভুঁড়ি বের করেছিলাম। আয় সম্পর্কে অনেকের ধারণা জন্মেছে কিছুটা হলে, যে হোয়াট ইজ আই। তাহলে আয়কে কি জিনিস? আয় হচ্ছে একটা অপারেটর, যা দ্বারা যে কোনো জিনিসকে গুণ করলে, যে কোনো জিনিস না, যে কোনো সংখ্যাকে গুণ করলে সংখ্যাটা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যায় আয় দ্বারা গুণ করলে, রাইট? তো আবার দেখো এটা যদি 0 বিন্দু হয়, আবারও বলছি, এটা যদি 1 হয় এটা হবে আই, রাইট? কারণ 1কে আই দ্বারা গুণ করলে এই 1-এর রেডিয়াস ভেক্টর মানে এটা, এই রেডিয়াস ভেক্টরটা 90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যায়, রাইট? এটা গত দিনের আমাদের কনসেপ্ট ছিল। আবার এটাকে যখন আই দ্বারা গুণ করি তখন এটা হয়ে যাবে আই স্কোয়ার, আবার 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে, রাইট? ঘড়ির কাঁটার বিপরীতে।
আবার এটাকে যখন আমি আয় দ্বারা গুণ করব তখন এটা আবার 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে কিন্তু দৈর্ঘ্য কিন্তু ঠিক থাকবে। দেখো এইটুকু 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 দৈর্ঘ্য কিন্তু সমান, রাইট? তাহলে এটার রেডিয়াস ভেক্টর, তাহলে দিস ইজ আই কিউব, রাইট? তাহলে দেখো 1কে যখন আমি আই দ্বারা গুণ করলাম, 1টা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে গেল। আবার এটাকে যখন আই দ্বারা গুণ করলাম তখন এখানে চলে আসলো, রাইট? তাহলে আমি কি বলতে পারি একবারে সরাসরি 1কে আই স্কোয়ার দ্বারা গুণ করলে সেটা 180 ডিগ্রি কোণে ঘুরাই ঘড়ির কাঁটার বিপরীতে, আই কিউব দ্বারা গুণ করলে 270 ডিগ্রি কোণে ঘুরাই, আই কিউব দ্বারা গুণ করলে 270 ডিগ্রি কোণে ঘুরাই। ওকে, তাহলে আমরা এটা সংক্ষেপে এভাবে লিখতে পারি, কোন সংখ্যাকে আই দ্বারা গুণ করলে সংখ্যাটির মডুলাস নির্দেশক রেখাটি, এটাকে কিন্তু রেডিয়াস ভেক্টর বা মডুলাস নির্দেশক রেখা বলে, বা পরম মান, মানে এখান থেকে ডিস্টেন্সটা মানেই হচ্ছে এর পরম মান। যে কোনো বিন্দুর মডুলাস বলতে বোঝায় অরিজিন থেকে বা মূল বিন্দু থেকে ওই বিন্দুর সরলরৈখিক দূরত্ব, দ্যাট ইজ কল্ড মডুলাস অফ দিস পয়েন্ট। ওকে, তাহলে মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু হতে কোনো একটি বিন্দুর সরলরৈখিক ডিস্টেন্সটাকে বলা হয় মডুলাস। তাহলে কোনো সংখ্যাকে আয় দ্বারা গুণ করলে সংখ্যাটির মডুলাস নির্দেশক রেখা দ্যাট ইজ রেডিয়াস ভেক্টর। ওকে, সংখ্যাটির তাহলে দেখো কোন সংখ্যাকে আয় দ্বারা গুণ করলে সংখ্যাটির মডুলাস নির্দেশক রেখাটি, সংখ্যাটির মডুলাসের সংজ্ঞা একটু পরে দিচ্ছি ভালো করে। মডুলাস নির্দেশক রেখাটি ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি কোণে ঘুরে যায় গো? 90 ডিগ্রি বা শুধু π/2 কোণে, π/2 রেডিয়ান কোণে ঘুরে যায়। এটা আমি গতদিন পড়াইছিলাম, রাইট? কোন সংখ্যাকে আয় দ্বারা গুণ করলে সংখ্যাটির মডুলাস নির্দেশক রেখাটি, সংখ্যাটি ঘোরে না কখনো। আমি যদি এই 5কে ঘুরাই তাহলে কেমন লাগবে বলো তো? হ্যাঁ, দেখবা এই 5কে যদি আমি ঘুরাই, মনে করো সরি এই 5টাকে যদি তুমি ঘোরাও এইভাবে, তাহলে কিরকম লাগবে দেখতে বলো তো? এরকম লাগবে। এভাবে ঘুরাইলে তাহলে কেমন হয়ে গেল? এটা কি 5 সংখ্যা থাকলো না কিন্তু, রাইট? মানে সংখ্যা কখনো ঘোরে না। সংখ্যার মডুলাস নির্দেশক রেখা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। কি হলো মোস্তাক? আচ্ছা, ঠিক আছে। কি বলে এরা? ভাই হোমওয়ার্ক সলভ করে দেন। ওরে পাগলেরা, হোমওয়ার্ক তো আমি কি সলভ করে দেবো রে ভাই? কালকে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়ার সাথে সাথে আমি তোমাদের প্রতি এতটাই খুশি এবং আনন্দিত যে তোমরা যত সুন্দর সুন্দর সলভ দিয়েছ, আমার সলভের থেকে সেই সলভগুলো অনেক ভালো। দেখো এইভাবে পড়ালেখার কত সুবিধা। আমি তোমাদের সলভ দেখে আমি অবাক হয়ে গেছি গতকালকে, এবং অনেকেই অনেকভাবে সলভ করেছে।
আর আমিও সেখান থেকে অনেক নিয়ম শিখেছি। পরবর্তী বছর যখন আমি পড়াবো এই জিনিসটা, তখন তোমাদের ওই সলভটা আমি ফলো করব। ঠিক আছে? অতএব কমেন্ট বক্স থেকে তোমরা অনেকে অনেক সলভ দিয়েছ, সেখান থেকে যারা করতে পারোনি বা করনি তারা সেখান থেকে একটু সহযোগিতা নিয়ে করার চেষ্টা করো। আর যদি না পারো, তবে তোমার সেই বন্ধুকে যতটা খোলা মনে বলতে পারবা যে ভাই এটা কি করে হলো, তার থেকে আমার কাছে বলতে কিন্তু তোমাদের একটু দ্বিধাবোধ হয়। আমি চাই দ্বিধাবোধ না থাকে, আমার সাথে তোমাদের কমিউনিকেশন গ্যাপ যেন না থাকে। ওকে? কিন্তু আমি আসলে আনন্দিত যে গতকালকে তোমাদের সলভটা আমি দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি কিন্তু এইভাবে করি না, আমি ধারা দিয়ে করি, সেটা তোমাদের জন্য একটু কঠিন হবে। তো তোমাদের সলভটাই সহজ ছিল, রাইট? অতএব তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পেরেছি। এবং কে গো সাজিদ ভাই, গামলা নিয়ে হামলা নিছি, বাট ভাই এখন মনে হচ্ছে বাম হাতে লেখার অভ্যাস করলে ব্যাপারটা জমে যেত। আচ্ছা, বলাপেনরা এখনো ওঠে নাই ঘুম থেকে। লকডাউন শেষ হলে আপনার বাসায় আমার দাওয়াত থাকলো ভাই, বাইজিদ আসম। ওকে, ধন্যবাদ ভাই, সবার বাসায় আমার দাওয়াত। ওকে, তাহলে আয় দ্বারা গুণ করলে সংখ্যাটি মডুলাস নির্দেশক রেখাটি ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে বা π/2 কোণে ঘুরে যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি আসলে, এখন সংক্ষেপে লিখবো। হ্যাঁ, দেখো সেটা হচ্ছে আয় দ্বারা যখন গুণ করি তখন সংখ্যাটির মডুলাস নির্দেশক রেখাকে π/2 কোণে ঘোরাই, রাইট? আই মানে কিন্তু π/2 না, এই নোটেশন থেকে আবার তাই বুঝো না। যারা ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে দেখবে বলছে আই টেন্ডস টু π/2, হোয়াট ইজ দিস? বাট আমি কি ভাষায় বলতেছি, আই দ্বারা গুণ করলে মডুলাস নির্দেশক রেখাটি π/2 কোণে ঘোরে। আই স্কোয়ার দ্বারা গুণ করলে, খেয়াল করো, আই স্কোয়ার দ্বারা গুণ করলে যখন 1 তখন তো এক্স অক্ষে ধনাত্মক দিকে এটা অবস্থান করে, যখন এটাকে আই স্কোয়ার দ্বারা গুণ করা হলো তখন এটা এখানে চলে আসলো। তাহলে কত ডিগ্রি কোণে ঘুরলো? 180 ডিগ্রি কোণে বা 2π/2 কোণে, অর্থাৎ 2 × π/2 কোণে। যখন আমি আই কিউব দ্বারা গুণ করব তখন 3 × π/2 কোণে ঘোরাই, রাইট? দেখো আমি মিথ্যা কথা বলছি না, এখান থেকে ঘুরিয়ে এখানে যখন আসলো তখন এটা 3π/2 কোণে ঘুরে যায়। যখন আমি i⁴ দ্বারা গুণ করব তখন 4 × π/2 কোণে ঘোরাবে, রাইট? তাহলে সারমর্মটা কি? i⁴n দ্বারা গুণ করলে n যদি আমাদের পূর্ণ সংখ্যা হয়, তাহলে i⁴n দ্বারা গুণ করলে সংখ্যাটির মডুলাস নির্দেশক রেখাটি n π/2 কোণে ঘোরায়, এটা মনে রাখো, রাইট? তাহলে i⁴n দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটির মডুলাস নির্দেশক রেখা n π/2 কোণে ঘুরে যাবে। কি ক্লিয়ার ভাইয়েরা আমার? খেয়াল করো এবার। তাহলে আই স্কোয়ার আই কিউব যত পাওয়ার দ্বারাই আমরা গুণ করি না কেন, সেটা কত ডিগ্রি কোণে ঘোরাবে সেটা বলা যায়, রাইট? এবার আসো আরো কিছু কথা বলে নি আই সম্পর্কে। তো আমি তোমাদেরকে গতদিন দেখাইছি 1/i এটা ইকুয়াল টু কিন্তু i/i², লব এবং হরকে আই দ্বারা গুণ করে দিলাম। সো দিস ইকুয়াল টু i/i² মানে কত গো? -1 ইকুয়াল টু -i। কি ক্লিয়ার? তাহলে এটা মনে রাখো যে 1/i মানে হচ্ছে -i। কি ক্লিয়ার? এটা নোট করে রাখো, কাজে লাগবে এগুলো। তাহলে -1/i এটা ইকুয়াল টু শুধু i, তাহলে এটাও কিন্তু i,
ওকে, কি ক্লিয়ার? এবার আসো আর কিছু বলি। তাহলে 1/i মানে -i, এগুলো যেন বলতে না হয়। -1/i মানে শুধু +i, লব এবং হরকে i দ্বারা গুণ করতেছি। i এর আরো একটা ফরম্যাট আছে, লক্ষ্য করো। 1 + i ডিভাইড বাই 1 - i। মনে করো এইটা একটা জটিল রাশি। এই জটিল রাশিটাকে আমরা যদি একটু এরকম কাজ করতে চাই যে 1 - i হরে আছে একটা জটিল সংখ্যা, লবে একটা জটিল সংখ্যা, রাইট? কোনো একটা জটিল সংখ্যাকে গুণ করে বাস্তব বানানোর একটা কনসেপ্ট শুনে নাও। মনে করো তোমার x + iy, এটা হচ্ছে যে কোনো একটা জটিল, রাইট? এইটাকে দুইভাবে বাস্তব বানানো সম্ভব, রাইট? কিভাবে জানো? যদি এক নম্বর ভাবটা হচ্ছে এরকম, এই জটিল সংখ্যাটার সাথে যদি তুমি এই x - iy আকারের আরেকটা জটিল সংখ্যা যোগ করো, তাহলে এই কাল্পনিক অংশ আর কাল্পনিক অংশ কাটা গিয়ে এটা হয়ে যাবে 2x, রাইট? তাহলে এই জটিল সংখ্যাটা কি বাস্তব সংখ্যা বানানোর জন্য এই জটিল সংখ্যার আয়ের আগের চিহ্ন পরিবর্তন করে তার সাথে যোগ করে দিতে পারো। এবারে দেখো 2 নম্বর কেস, x + iy এর সাথে যদি তুমি x - iy গুণ করো, তাহলে কি হয় দেখো, a + b * a - b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে i স্কয়ার y স্কয়ার। সো দিস ইকুয়াল টু x স্কয়ার i স্কয়ার মানে কি গো, -1 -a প্লাস y স্কয়ার। বলো এই রাশিটাতে কি আর i আছে? x আর y তো বাস্তব সংখ্যা, সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ারও বাস্তব সংখ্যা। তাহলে কোনো জটিল সংখ্যাকে দুইভাবে তোমার বাস্তব বানানো যায়, যে আয়ের আগের চিহ্ন পরিবর্তন করে রাশিটা যোগ করতে হয় অথবা গুণ করতে হয়, রাইট? তো আমরা যখন কোনো একটা ইকুয়েশন, যেমন x = y, কোনো একটা ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনের উভয় পক্ষে যোগ করতে পারি, উভয় পক্ষে একই জিনিস গুণ করতে পারি, উভয় পক্ষে একই জিনিস ভাগ করতে পারি, রাইট? কিন্তু কোনো একটা রাশির লব এবং হরে কি অপারেশন করা যায়? লব এবং হরকে একই জিনিস দ্বারা ভাগ করা যায় অথবা একই জিনিস দ্বারা গুণ করা যায়। অর্থাৎ মনে করো এরকম জিনিস থাকলো যে p/q, এই জিনিসটাকে পরিবর্তন না করে কি করা যায়, p/a q/a, অর্থাৎ এরকম ভগ্নাংশ রাশিকে অপরিবর্তিত রাখা যায় এইভাবে, মানে লব এবং হরকে একই জিনিস দ্বারা ভাগ করা যায়, অথবা p × b / q × b একই জিনিস দ্বারা গুণ করা যায়, রাইট? তাহলে কোন একটা ভগ্নাংশকে অপরিবর্তিত রেখে দুই ধরনের অপারেশন করা যায়। কি ক্লিয়ার? তো দেখো ভাইজান এবং বোনজানেরা, আমি তোমাকে বললাম যে আমি এই জিনিসটাকে, মনে করো এটা তো একটা ভগ্নাংশ রাশি, এই জিনিসটাকে বাস্তব বানাবো, রাইট? তাহলে কোনো জটিল সংখ্যাকে বাস্তব বানানোর দুইটা উপায় আছে, হয় আয়ের আগের চিহ্ন পরিবর্তন করে যোগ করে দিতে হবে, অথবা আয়ের আগের চিহ্ন পরিবর্তন করে গুণ করতে হবে, রাইট? তো আমি কোন অপারেশনটা করব? আমি তো আগেই বলেছি ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হরে একই জিনিস দ্বারা ভাগ করা যায় অথবা একই জিনিস দ্বারা গুণ করা যায়। তাহলে আমি একটা কাজ করি না প্লিজ, দেখো এটা ইকুয়াল টু 1 + i, আমি এটাকে বানাবো হচ্ছে বাস্তব। তাহলে একটা কাজ করি, 1 - i এর বিপরীত চিহ্ন বিশিষ্ট, i এর বিপরীত চিহ্ন বিশিষ্ট
ওয়ান প্লাস আই। তাহলে বলো তো এই জিনিসটা অতিরিক্ত নিলাম, এই জিনিসটা দ্বারা তুমি উপরেও গুণ করো, তাহলে একই জিনিস দ্বারা উপরে নিচে গুণ করা যায়, রাইট? তাহলে আমি এটাকে বাস্তব বানাতে চাই, তো বাস্তব বানানো যায় তো দুইভাবে, আয়ের আগের চিহ্ন বিপরীত করে দিয়ে যে রাশিটা পাওয়া যায় সেই রাশিটা দ্বারা গুণ করে দিয়ে, রাইট? তাহলে এর সাথে গুণ করেছি, তাহলে এখানেও গুণ করতে হবে। সো দিস ইকুয়াল টু 1 প্লাস আই হোল স্কোয়ার, উপরে নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো, কারো বুঝতে সমস্যা আছে? না। দিস ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 আই স্কোয়ার মানে minus 1 minus a minus a plus 1, so this equal to 1 plus 2i, what is I square? Minus 1 divided by এক আর একে যোগ করলে 2, so this equal to এক আর এক কাটে কি থাকে মাঠে, 2i divided by 2, এই 2 আর এই হাফ তো হাফ হয়ে যায়, থাকলো কি আই, তাহলে 2/2 কেটে যায়। তাহলে দেখেছ এই রাশিটা ইকুয়াল টু, এই রাশিটা ইকুয়াল টু আই, অতএব আয়ের এটা আরেকটা পরিচয় যে এটা ইকুয়াল টু আই। মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো যে 1 প্লাস আই ডিভাইড বাই 1 মাইনাস আই ইকুয়াল টু আই। দেখেছ, আই মানে শুধু রুট ওভার -1 না, এটাও আই, রাইট? তোমরা কি বিশ্বাস করবা? বিশ্বাস তো করবা না যে বুয়েট ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা একবার এসেছিল, রাইট? প্রশ্নটা এসেছিল এইভাবে, 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই অল টু দি পাওয়ার 4n, ওকে? প্রশ্নটা ছিল এইভাবে, এমসিকিউ এসেছিল ভাইরা আমার, এই বইটি একসময় এমসিকিউ হতো, এখন তো রিটেন হচ্ছে 100%, এর আগে 50% রিটেন হতো, 50% এমসিকিউ হতো। এমসিকিউ দিয়েছিল এটা 1 প্লাস আই ডিভাইড বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 4n, এইটা ইকুয়াল টু 1 হলে, এইটা ইকুয়াল টু 1 হলে n এর সর্বনিম্ন মান কত, n এর সর্বনিম্ন মান কত? তো যারা জানতো, দেখো যদি এটা দেখে মাথা খারাপ হয়ে গেছিল সেবার ছেলে মেয়েদের, ওকে? অথচ আমি এই জিনিসটা প্রত্যেক বছর পড়াই, প্রত্যেক বছর এটার পরিচয় দিই, দিস ইজ আই। তাহলে আই টু দি পাওয়ার 4n, দিস ইকুয়াল টু 1। এবার আসো, n এর মান তো অসংখ্য হতে পারে, পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা দাও না কেন, এখানে এটা ইকুয়াল টু 1 হবে। কিন্তু অপশন দেওয়া ছিল 4টা, সেই 4টা মানের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটা হবে অ্যান্সার, রাইট? অপশনে দেওয়া ছিল, ক নম্বর অপশনে ছিল 2, খ নম্বরে ছিল 3, গ নম্বরে ছিল 1, ঘ নম্বরে ছিল 4, অ্যান্সার হতো 1। কারণ এখানে n এর মান 1 বসালে আই টু দি পাওয়ার 4 সেটা ইকুয়াল টু 1, এখানে n এর মান 2 বসালে আই টু দি পাওয়ার 8 সেটা ইকুয়াল টু 1, 3 বসালেও 1, 4 বসালেও 1 আসবে, ওকে? বাট তুমি এইটা দেখার পরে তোমার মনের মধ্যে এতটুকু হলেও মানে দ্বিধার সৃষ্টি হতো যে হোয়াট ইজ দিস, এটা কি 1 মিনিটে পারা সম্ভব? ঠিক আছে, তোমরা কি প্রবলেমটা বুঝেছো বাবা? ওকে, হ্যাঁ 1 ভাইজান, ঠিক আছে, ভেরি গুড। এখনো ঘুম থেকে ওঠেনি, কেমন কথা মানুষজন রে, কষ্ট করে আমি উঠলাম এত সকালে, আজকে একটু বেশি করে পড়াবো, 2.5-3 ঘন্টা পড়াবোই না, 1 ঘন্টা বেশি পড়াবো না, মনটাই খারাপ হয়ে গেল। এই তোমরাই বুঝলা, এমন সময় আসবে যে সময়টাতে তোমরা আমাকে খুঁজবা, বুঝলা যে ভাইয়া আমাদের একটু ম্যারাথন ক্লাস নেন, 3-4 ঘন্টা ক্লাস নেন, ঠিক আছে? তোমরাই খুঁজবা।
এখন তোমাদের গুরুত্বটা একটু কম তো। দেখো তাহলে ক্লিয়ার এই জিনিসটা, যে 1 প্লাস আই ডিভাইড বাই 1 মাইনাস আই ইকুয়াল টু আই হয়। এটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রেখো। ওকে, এবারে দেখো এখন আমরা করব হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। এটা নিয়ে একটু কথাবার্তা বলি, এগুলো কাজে লাগে আর কি। অনুবন্ধী জটিল সংখ্যা, রাইট, অর্থাৎ কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কমপ্লেক্স নাম্বার তো বলা হচ্ছে এরকম, যে দুটি জটিল সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা হয় তাদেরকে পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা বলে। যে দুটি জটিল সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা হয়, যে দুটি জটিল সংখ্যা বলেছে কিন্তু, ওকে, যে দুটি জটিল সংখ্যার দেখি গুণফল বাস্তব সংখ্যা হয়, হ্যাঁ বিপুল, হ্যাঁ লালুর মোড়ে ফোন দাও তখন মামাকে। আমি তুমি রং নাম্বারে ফোন দিয়েছো মিয়া, বোঝেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ক্লাসে আছি, লাইভ ক্লাসে আছি, আমি ক্লাসে আছি, ফোন দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করো ভাই, একটু, হ্যাঁ একটু একটা ফোন দিয়ে নিই। কিছু মনে করলে মন খারাপ করতেছো নাকি? আবার মন খারাপ করিও না। করোনার এই দুঃসময়ে সবার সাথে মানবিক আচরণের মাধ্যমে সম্প্রীতি বজায় রাখুন। জরুরি প্রয়োজনে ফ্রি কল করুন 333 বা 162। ভাই মিনিমাম 2 আওয়ার পড়াবেন। বললাম তো 1 ঘন্টার উপরে 1 মিনিট আর পড়াবো না। তোমাদের জন্য আমি কষ্ট করতেছি। হায় হায় হায়, তখন আমার নাম্বার বন্ধ কেন? দেখ তখন মামাকে একটু ফোন দিয়ে বলো, মামা উজ্জ্বল ভাই ক্লাস নিচ্ছে, 2টা নাম্বার আছে এখানে, এটা একটা, এটা একটা, হ্যাঁ ফোন দিয়ে বলো যে বিপুল যায় ওই মোড়ের উপরে দাঁড়িয়ে আছে। আচ্ছা কি বলছে দেখো, দেখো তোমরা চিন্তা করে দেখো, আমরা যখন ক্লাস নিই তখন ক্লাসের ইন্সপাইরেশন কিন্তু তোমরা, রাইট, মানে 500 কতজন তোমাদের এই সেকেন্ড ইয়ার গ্রুপে অ্যাড আসো। স্টুডেন্ট অনেক, কিন্তু যেহেতু অনেকে গ্রামে থাকে, তাদের অনেকের স্মার্টফোন এখনও নাই, রাইট, তারা হয়তো বা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমি দুঃখিত এর জন্য, সবাই জয়েন করতে পারে নাই। দেখা গেল এই 800 850 স্টুডেন্টের মধ্যে 550 জন স্টুডেন্ট মনে করো মেম্বার হয়ে আছে, অথচ এখন উপস্থিতি দেখো 108 জন। ঠিক আছে, মানে সিরিয়াসনেসে, মানে ব্যাপারটা কি জানো, যখন ক্লাস হয় তখন একটা গুরুত্ব থাকে। ঠিক আছে, ফোন দাও, এটাতে না হলে ওটাতে দাও, এখানে কথা বলো, কি বলছে আমাকে দেখো। তাহলে কি বললাম, অনুবন্ধী জটিল সংখ্যা মানে যে দুটি জটিল সংখ্যার গুণফল একটি বাস্তব সংখ্যা হয়। মামা আসসালামু আলাইকুম,
মামা কোথায়? ওই তো জাহেদ লালুর মোড়ে দাঁড়িয়ে আছে। গেট খোলা আছে মামা? ও আচ্ছা, আর এই হাঁড়ি পাতিলগুলো নিবে তো? হ্যাঁ হ্যাঁ, সেটা সমস্যা না। একটু দেখেন ওর সাথে একটু যোগাযোগ করেন, তাহলেই হবে। একটা ফোন দেন ওকে। ঠিক আছে। আর বিপুলকে ফোন দাও, বলে ভিতরে ঢুকে যাক, বাড়ির ভিতরে মিস্ত্রিরা কাজ করছে। দাও আমাকে দাও। সবাই তো কথা বলো, আর যেন ফোন না দেয়। দেখো, হ্যাঁ সরি, তোমাদের একটু এমবি খরচ করার জন্য। অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে যে দুটি জটিল সংখ্যার গুণফল, জটিল সংখ্যা বলেছি কিন্তু, রাইট? আগেই বলে রাখি, এক্স প্লাস আই ওয়াই আকারের সকল সংখ্যা হচ্ছে জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার বাস্তব অংশটা যদি 0 হয়, এক্স ইকাল টু যদি 0 হয়, দ্যাট ইজ আই ওয়াই, এটাও কিন্তু জটিল সংখ্যা, বাট এটাকে বলা হয় জটিল সংখ্যার একটা বিশেষ রূপ, কাল্পনিক সংখ্যা। যে জটিল সংখ্যার বাস্তব অংশ 0 তাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। দিস ইজ কাল্পনিক। কাল্পনিক সংখ্যা, ক্লিয়ার? তাহলে এক্স এর মান যদি 0 হয় তাহলে কাল্পনিক সংখ্যা, রাইট? বাট আমি তোমাকে বলেছি যে দুটি জটিল সংখ্যার গুণফল বাস্তব হয়, যেমন দেখো 2 + 3i, আমি একটু আগে তোমাদের করাইছিলাম, এটাকে বাস্তব বানানোর জন্য এর সাথে কাকে গুণ করতে হবে? 2 - 3i, কাকে গুণ করতে হবে? যে দুটি জটিল সংখ্যা পরস্পরের সাথে গুণ হয়ে বাস্তব হয়ে যায়, রাইট? তাহলে দেখো, দিস ইকুয়াল টু 2² - 3² i² ইকুয়াল টু 2² + 3², কারণ কি i² মানে -1, সো দিস ইকুয়াল টু 13। দেখো, এটা বাস্তব। তাহলে এই দুটা জটিল সংখ্যা পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা, রাইট? এখন আলহামদুলিল্লাহ, টিস্যু দাও তো। দেখো, এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাই 2i ইন্টু 3i, এদের গুণফল তো বাস্তব হবে। 3 × 6 i², রাইট? সো দিস ইকুয়াল টু -6। তাহলে এটাও তো জটিল সংখ্যা, এটাও তো জটিল সংখ্যা, এদের গুণফল তো বাস্তব সংখ্যা। সুতরাং 2i আর 3i কি অনুবন্ধী? না, এরা অনুবন্ধী না। এই জন্যই বলা হয়েছে যে দুটি জটিল সংখ্যার, মানে একবারে পিওরলি জটিল হতে হবে, পিওরলি কমপ্লেক্স নাম্বার হতে হবে। পিওরলি কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে এক্স এর মান 0 হওয়া যাবে না, এক্স এর মান 0 হওয়া যাবে না, রাইট? আর যদি এক্স এর মান 0 হয়, তাহলে এখানে আয়ের সহগ যা থাকবে, এখানে আয়ের সহগ তাই থাকতে হবে, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ এই সংজ্ঞাটাকে অনেক বইয়ে এইভাবে দিয়েছে বলে আমি তোমাদেরকে শোনালাম। ওকে, ভুলটা কোথায় ছিল দেখেছ? যে তারা সংজ্ঞায় বলছে যে দুটি জটিল সংখ্যার, এটাও কিন্তু জটিল সংখ্যা, এটাও কিন্তু জটিল সংখ্যা, পিওরলি কমপ্লেক্স নাম্বার নাও হতে পারে, দ্যাট ইজ এরা ইমাজিনারি নাম্বার। যে দুটি জটিল সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা হয়। দেখো তো এই দুটার গুণফল বাস্তব সংখ্যা কিনা, তাই বলে কি এদেরকে আমি অনুবন্ধী বলবো? এটা বলা যাবে না। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে বলতে হবে এইভাবে, এক্স এবং ওয়াই দুটি বাস্তব সংখ্যার সেট হলে, মানে এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হলে এক্স প্লাস আই ওয়াই এবং এক্স মাইনাস আই ওয়াই জটিল সংখ্যা দুটিকে পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা বলে। এই সংজ্ঞাটা লিখে নাও, এটা অমিট করো তোমরা, এই সংজ্ঞাটাকে মন থেকে মুছে ফেলো, রাইট? তাহলে অনুবন্ধী জিনিসটা কি, এই সংজ্ঞাটা দিবা না। আমি একটা বই দেখলাম গতকালকে রাত্রে, ওরা লিখেছে যে দুটি জটিল সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা হয়। ওরে হতভাগা, এটাও একটা জটিল সংখ্যা, এটাও তো একটা জটিল সংখ্যা, এদের গুণফল কি? এটা নেগেটিভ।
এবং এদের গুণফল একটা বাস্তব সংখ্যা, নেগেটিভ হলেও তো বাস্তব সংখ্যা। তাই বলে কি এই দুটাকে আমি অনুবন্ধী জটিল সংখ্যা বলবো? মানুষ তো তাহলে প্রতিবন্ধী বলবে আমাদেরকে, রাইট? হতাশ, আমরা ব্যাপক হতাশ। তো যাই হোক, আমি কাউকে দোষারোপ করছি না, জাস্ট আমি আমার ফিলিংসটা শুধু প্রকাশ করতেছি যে এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হলে আমরা জানি এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা, এবং আরেকটা আছে এক্স মাইনাস আই ওয়াই, রাইট? এই দুটা জটিল সংখ্যাকে পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা বলে। অর্থাৎ যদি এইভাবে বলা হতো কোনো একটি জটিল সংখ্যার কাল্পনিক অংশের চিহ্ন বিপরীত করলে যে জটিল সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় প্রদত্ত জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা। বলতো এই সংজ্ঞাটা দিলে এই অনুবন্ধী জটিল সংখ্যার কনসেপ্টটা প্রতিবন্ধীরাও বুঝবে কিনা বলো? হ্যাঁ, এবারে কি তোমাদের ক্লিয়ার হয়েছে ভাইজান? প্লিজ একটু জানাও তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আবার বলছি, কোন একটি জটিল সংখ্যার কাল্পনিক অংশের চিহ্ন বিপরীত করলে যে জটিল সংখ্যা পাওয়া যায় তাকে প্রদত্ত জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা বলে। মোস্তাক, কি ক্লিয়ার? এখানে আই ওয়াই এর এই দেখো কাল্পনিক অংশের চিহ্ন কি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এখানে কি করে দিয়েছি? নেগেটিভ। চোখ বন্ধ করে যেখানে আয় থাকবে তার আগে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে, সোজা হিসাব, তাহলে অনুবন্ধী হবে। তাহলে কি প্রতিবন্ধীরাও বুঝবে না এটা? হ্যাঁ, তাহলে আমি যদি তোমাকে বলি মোস্তাক, খুব তো ইয়া করতেছো তাই না, মনে করো এরকম z ইকুয়াল টু 3 মাইনাস আই, বলো এর অনুবন্ধী, এই অনুবন্ধীকে এইভাবে বার দিয়ে প্রকাশ করা হয়। z এর বার মানে অনুবন্ধী, কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স এটাকে বলা হয়। ওকে, z এর বার ইকুয়াল টু, তাহলে কি হবে বলো? তুমি বলে শিখলা, বলে এর অনুবন্ধী কিভাবে লিখবো? ধর পাগলা, শিখালাম যে আয়ের আগের চিহ্নটা চেঞ্জ হবে শুধু। ধর মিয়া, 3 মাইনাস আই কাল্পনিক অংশ, আয়ের অংশটাকে বলা হয় কাল্পনিক অংশ, ইমাজিনারি নাম্বার। এই কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করতে হবে, কি ঠিক আছে? তাহলে এই দুটা জটিল সংখ্যাকে বলা হয় পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা। কি ক্লিয়ার? এখন বলো আমাকে যে z ইকুয়াল টু যদি x প্লাস আই ওয়াই হয়, ঠিক আছে, তাহলে z বার কত? x মাইনাস আই ওয়াই। z বার তার উপর আবার বার ইকুয়াল টু কত? x প্লাস আই ওয়াই। কারণ কি এটা দ্বারা বোঝাচ্ছি z বারের, অর্থাৎ z এর একবার অনুবন্ধী করেছি সেটার আবার অনুবন্ধী নিতে হবে। z বার মানে তো x মাইনাস আই ওয়াই, এটার আবার অনুবন্ধী, এই যে এটা আয়ের আগের চিহ্ন পরিবর্তন। আমি যদি বলি z বার 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 ভারলে, তাহলে এটা ইকুয়াল টু x মাইনাস আই ওয়াই। কি ক্লিয়ার? এগুলো হচ্ছে অনুবন্ধের প্রপার্টিস। হ্যাঁ, এবার আমরা দেখব একটা ঘটনা। এ ভাই তোমরা বুঝতেছো গো? কি লিখেছে? একটু অত রাত তো জাগি না। ভেরি গুড, ওকে। এ ভাই তোমরা কি বুঝতেছো এগুলো নাকি নাকি পড়িয়ে যাচ্ছি শুধু আমি? দেখো এবার মনে করো z1 ইকুয়াল টু a প্লাস আই বি, এটা একটা জটিল সংখ্যা। আমি এবার পড়াচ্ছি প্রপার্টিস অফ কনজুগেট কমপ্লেক্স নাম্বার। অনুবন্ধী জটিল সংখ্যার কি কি বৈশিষ্ট্য আছে আসলে, রাইট? z1 ইকুয়াল টু a প্লাস আই বি, z2 আরেকটা জটিল সংখ্যা, দ্যাট ইজ c প্লাস আইডি। কি বোঝা গেল মোস্তাক? এমনি জটিল সংখ্যা নিলাম দুটা। তাহলে বলো তো মোস্তাক, z1 ইকুয়াল টু হোয়াট? z1 বার ইকুয়াল টু মানে এর অনুবন্ধী ইকুয়াল টু কত? a মাইনাস আই বি। আর z2
টু বার ইকুয়াল টু কত? সি মাইনাস আইডি। এমনি লিখে নিলাম, কিছু মনে করলাম, কিছু মনে করার কোনো দরকার নাই। ওকে, এইবারে আমি তোমাকে বললাম Z1 প্লাস Z2 বের করো প্লিজ। ওকে, Z1 প্লাস Z2 মানে এই দুটা যোগ করব। এইটার এটা যদি যোগ করি তাহলে বাস্তব আর বাস্তব অংশ যোগ করে এক জায়গায় করি, তাহলে A প্লাস সি প্লাস, এবারে বলো তো এই দুটা যোগ করার সময় আই কমন নেওয়া যাবে কিনা? তাহলে বি প্লাস ডি হবে কি, রাইট? জাস্ট Z1 প্লাস Z2 যোগ করেছি। ওকে, অতএব আমি যদি এখন তোমাকে বলি মোস্তাক, তাহলে এটাও তো একটা জটিল সংখ্যা, রাইট? এটাও কিন্তু একটা জটিল সংখ্যা। তাহলে দুটা জটিল সংখ্যার যোগফল চিরকাল জটিল সংখ্যা হয়। চিরকাল দুটা জটিল সংখ্যার যোগফল জটিল সংখ্যা হয়। Z1 প্লাস Z2 এই পুরাটার আমি অনুবন্ধী নিব। এই টান দেওয়া মানে অনুবন্ধী করা। ওকে, হোয়াট ইজ অনুবন্ধী জটিল সংখ্যা? ইউ হ্যাভ টু মনে রাখতে হবে যে আমার জটিল সংখ্যাটার আয়ের আগের চিহ্ন শুধু পরিবর্তন করতে হবে। সো দিস ইকুয়াল টু a প্লাস সি মাইনাস আই ইন্টু বি প্লাস ডি। দিস ইজ এটা। কে ক্লিয়ার? তো থাকলে তাহলে Z1 প্লাস Z2 করে তার অনুবন্ধী জটিল সংখ্যাটা বের করেছি। এটা এই অঙ্কগুলো প্রতিবন্ধীরাও পারবে রে ভাই। কি ক্লিয়ার? এবার আসো, আমি এবার এই দুটা জিনিসের যোগ করতে চাই। তাহলে Z1 বার প্লাস Z2 বার ইকুয়াল টু A মাইনাস IB প্লাস সি মাইনাস আইডি। দিস ইকুয়াল টু, এবার বাস্তব অংশ যোগ করি। তাহলে A প্লাস সি মাইনাস কমন নিই, মাইনাস আই কমন নিলে বি প্লাস ডি। কি বলো তুমি? হ্যাঁ, দেখো তো একটু বুঝতে সঠিকভাবে ভালোভাবে এইটা আর এটা একই কিনা। তাহলে দুটা ইকুয়েশনের যদি তুমি ডান পার সমান বলো, তাহলে বাম পার সমান হবে। তাহলে এর ডান পার আর এর ডান পার সমান, সুতরাং এর বাম পার, তাহলে বাম পার ফলন হয়ে যাবে। তার মানে Z1 প্লাস Z2 এর অনুবন্ধী ইকুয়াল টু পৃথকভাবে এদের অনুবন্ধীর যোগফলের সমান। এইটা একটা প্রপার্টিস। তাহলে এই প্রপার্টিস থেকে আমরা বলতে পারি দুই বা ততোধিক জটিল সংখ্যার যোগফলের অনুবন্ধী এই লিখে ফেলো, নোট করো মিয়া। দুই বা ততোধিক জটিল সংখ্যার যোগফলের অনুবন্ধী তাদের পৃথকভাবে অনুবন্ধী নিয়ে যোগফলের সমান। এর Z1 এর পৃথকভাবে অনুবন্ধী নিয়েছি, Z2 এর পৃথকভাবে অনুবন্ধী নিয়েছি, দিয়ে তাদের যোগফলের সমান। কি ক্লিয়ার? আমি কিন্তু এই জিনিসটা ব্যবহার করবো হয়তো বা কোনো অঙ্ক করতে গিয়ে। আমি তোমাদের পায়ের তলায় আগে মাটি তৈরি করে দিচ্ছি যেন সেখানে দাঁড়াতে পারো, রাইট? তাহলে তোমরা তাহলে একটা জিনিস প্রমাণ করিও যে Z1 মাইনাস Z2 এটার অনুবন্ধী ইকুয়াল টু Z1 এর অনুবন্ধী মাইনাস Z2 এর অনুবন্ধী। এটাও সত্য। দুটা জটিল সংখ্যার বিয়োগফলের অনুবন্ধী তাদের পৃথকভাবে অনুবন্ধীর বিয়োগফলের সমান। এটা তোমরা নিজেরা প্রমাণ করিও। ওকে, আরো প্রমাণ আছে দেখবা, আরো লিখি। আরো লেখো, Z1 ইন্টু Z2 এই পুরোটার অনুবন্ধী, অর্থাৎ দুটা জটিল সংখ্যার গুণফলের অনুবন্ধী তাদের পৃথকভাবে অনুবন্ধীর গুণফলের সমান, রাইট? আবার এটাও আছে, দুটা জটিল সংখ্যার ভাগফল করা আছে। এই পুরাটার
পুরাটার অনুবন্ধী। আবার এটার নিচে এটা দাগ বুঝো না, এটার অনুবন্ধী নেওয়া হয়েছে Z1/Z2 দুটা জটিল সংখ্যার ভাগফলের অনুবন্ধী। এটা ইকুয়াল টু Z1 এর অনুবন্ধী ডিভাইডেড বাই Z2 এর অনুবন্ধী। কি ক্লিয়ার? বলো এইগুলোর মধ্যে কোনটা প্রমাণ করে নিতে চাও? এই তিনটার মধ্যে তোমরা কোনটা প্রমাণ করে নিতে চাও? আমি প্রমাণ করে দিচ্ছি। বলো কোনটা প্রমাণ করে নিতে চাও, তাড়াতাড়ি বলো। সাবেনে ইয়াসমিন বলছে শেষেরটা, ফারুক হোসেন বলছে শেষেরটা, আসাদুল ইসলাম বলছে ভাগেরটা, সাজিদ বলছে লাস্টটা, স্বাধীন সিক্ত বলছে 3 নম্বরটা। শেষেরটা ভাই করে দিচ্ছি, শেষেরটাই করে দিচ্ছি। দেখো শেষেরটা করার আগে আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে এই জিনিসটা প্রমাণের আগে আরেকটা জিনিস তোমাদেরকে আমি শেখাই। ভালো একটা জিনিস শেখাবো, খারাপ জিনিস শেখাবো না, যাও কথা দিলাম। তোমরা হেডিং দাও এভাবে, জটিল সংখ্যাকে a+ib আকারে প্রকাশ। a+ib আকারে প্রকাশ, ঠিক আছে? জটিল সংখ্যাকে a+ib আকারে প্রকাশ সংক্রান্ত এই জিনিসটা আগে শিখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমার কথা হবে, ঠিক আছে? ওকে, তবে সর্বপ্রথম প্রশ্ন করলাম তোমাদেরকে যে a+ib ডিভাইড বাই c+id। আমার প্রশ্ন হচ্ছে এটা, এতকে a+ib আকারে প্রকাশ করো। a+ib আকারে প্রকাশ করো, প্রকাশ করো। a+ib বাই c+id কে a+ib আকারে প্রকাশ করো। দেখো এটা তারা বোঝাচ্ছে একটা ভগ্নাংশ যার লবেও একটা জটিল সংখ্যা, হরেও একটা জটিল সংখ্যা, রাইট? বাট এটা একটা জটিল সংখ্যা, এর হরে কত আছে? হরে আছে 1, হরে আছে 1, মানে 1টা একটা পিওরলি বাস্তব সংখ্যা, ওকে, পিওরলি রিয়াল নাম্বার। তাহলে হর হতে হবে বাস্তব সংখ্যা, তোমার টার্গেট হচ্ছে এইটা। এবার তোমার ভিতর থেকে ফিলিংস নিয়ে আসতে হবে, হরকে বাস্তব বানাতে হবে। অর্থাৎ তুমি এই রাশিটাকে এই খাসিতে রূপান্তর করতে হলে এই হরের রাশিকে বাস্তব খাসিতে পরিণত করতে হবে, রাইট? তাহলে বলো এই হরে কত আছে? c+id। তাহলে তোমাকে এই c+id কে বাস্তব বানাতে হবে। একটা জটিল সংখ্যাকে বাস্তব বানানোর জন্য যে প্রসেস, সেটা একটু আগে আমি তোমাদেরকে শিখাইছি। তাহলে এখন এখানে আমরা যে কাজটা করবো, দেখো এখানে কোথায়, এখানে a+ib ডিভাইড বাই c+id ইকুয়াল টু, আমি এই আকারে প্রকাশ করতে চাই, এ এবং বি বাস্তব, বাট এই আকারে প্রকাশ করতে গেলে হরকে বাস্তব বানাতে হবে, হরকে বাস্তব বানাতে হবে। তো কোন জটিল সংখ্যাকে বাস্তব বানানোর জন্য সবচাইতে সহজ উপায় হচ্ছে ওই জটিল সংখ্যার অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। মানে এটাকে যদি বাস্তব বানাতে চাই তাহলে এর অনুবন্ধী রাশি দ্বারা একে গুণ করতে হবে। তাহলে দেখো c+id এর অনুবন্ধী কি মোস্তাক? c-id। ভেরি গুড। বাট এই জিনিসটা কি তোমার নিচে ছিল আগে থেকে? অতিরিক্ত নিয়েছো না, তার পাপ করেছো না? এই পাপ থেকে মাপ পাওয়ার জন্য কি সাফ করতে হবে তোমাকে এই জিনিসটাকে। তাহলে এই পাপকে সাফ করতে হলে কি করতে হবে? তোমাকে মাপ চেতে হবে। কিভাবে মাপ চেতে হয়? ভাগের সময় তুমি হরে একটা অতিরিক্ত জিনিস লিখেছ, সেটা আবার লবে লিখো, c-id। কি ক্লিয়ার হয়েছে ভাইয়েরা আমার, বোনেরা তোমাদের? দেখো আমি এটার অনুবন্ধী দ্বারা কেন গুণ করলাম, কারণ আমি হরকে বাস্তব বানাতে চাই আসলে, রাইট? সো দিস ইকুয়াল টু, এবার উপরে এগুলো গুণ করি, এ দ্বারা গুণ করি ac-i * ad প্লাস এটা দ্বারা এটাকে গুণ করলে
আই ইন্টু বি সি মাইনাস এটা দ্বারা গুণ করলে আই স্কোয়ার ইন্টু বিডি ডিভাইডেড বাই এটা গুণ করি বুঝতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ঠিক কিনা বলো? সো দিস ইকুয়াল টু আরেকটু সহজে লিখি না গো, এসি মাইনাস আই ইন্টু এডি প্লাস আই ইন্টু বিসি। বলো তো আই স্কোয়ার মানে কত? মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, তো দেখো দিস ইকুয়াল টু এর সাথে আর এর সাথে আই নাই, যার সাথে আই নাই সেগুলো এক জায়গায় করো, এসি প্লাস বিডি প্লাস এই দুটা থেকে আই কমন নাও। আই যদি আমরা কমন নিই তাহলে কি করতে পারবো মোস্তাক? বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। রাইট, বলো এবার আমরা এতক্ষণ থেকে কিসের মান বের করতেছি? এটা এতক্ষণ থেকে আমরা বের করতেছি আসলে এ প্লাস আই বি ডিভাইডেড বাই সি প্লাস আই ডি, এটা ইকুয়াল টু এই জিনিসটা এর নিচেও আছে, এর নিচেও আছে লেখা যায়। তাহলে এটার নিচে যদি লিখি তাহলে এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কি ক্লিয়ার? বলো তো এবার ভাইজান, এটা কি বাস্তব সংখ্যা না? এর ভিতরে কি আই বলে কিছু আছে? সো দিস ইকুয়াল টু, আমি যদি এ চিন্তা করি একটা বাস্তব সংখ্যা, প্লাস এটাও তো একটা বাস্তব সংখ্যা ভাইজান। হ্যাঁ, তাহলে এখানে কি লেখা যায়? আই ইন্টু বি। তাহলে এইটা কি এ প্লাস আই বি আকারে প্রকাশ হলো? অবশ্যই হলো, ঠিক না? তাহলে কোন একটা জটিল সংখ্যাকে, ভগ্নাংশ আকৃতির জটিল সংখ্যাকে যদি আমরা এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে চাই তাহলে হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে এটা নোট করতে হবে যে ভগ্নাংশ আকৃতির, অর্থাৎ এই আকৃতি, ভগ্নাংশ আকৃতির তো আরও অনেক জটিল সংখ্যা আছে, সেটা বলাটাও আমার ঠিক না, জাস্ট এই আকৃতির এ প্লাস আই বি ডিভাইড বাই সি প্লাস আই ডি, এই আকৃতির জটিল সংখ্যাকে যদি আমরা এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে চাই তাহলে হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। একদিন না একদিন এইরকম রূপ আসবেই। রাইট, এখানে আমি আরো অনেক কিছু বলতে পারি। এখানে কি কি প্রশ্ন হতে পারে এমসিকিউ দেখো, প্রচুর আসে এটা। এই আকৃতির জটিল সংখ্যার এ প্লাস আই বি আকারে প্রকাশ এমসিকিউ এ প্রচুর আসে। তোমরা শুধু দেখবা বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক খুলে দেখবা যে এরকম কতগুলো প্রশ্ন আসে। রাইট, এমসিকিউ এ আসে 1 মিনিট সময় 45 সেকেন্ড সময়, সেটাও শেখাবো একটু পরে, ওয়েট করো। তোমার এখানে প্রশ্ন হবে এরকম ভাবে যে এই জটিল সংখ্যাটার বাস্তব অংশ নিম্নের কোনটি? এই জটিল সংখ্যাটার বাস্তব অংশ কোনটি? বাস্তব পার্ট। ওকে, এভাবে প্রশ্ন করতে পারে। দেখো মোস্তাক, জেড ইকুয়াল টু এ প্লাস আই বি ডিভাইড বাই সি প্লাস আই ডি। ওকে, এইটা হলে প্রশ্ন করবে তোমাকে যে আর ই অফ জেড ইকুয়াল টু হোয়াট? এইটা এই নোটেশন দ্বারা বলতে হবে জটিল সংখ্যার রিয়াল পার্ট, জেড এর রিয়াল পার্ট কত। তাহলে বলো এটা জেড, এটা কিন্তু জেড, তাহলে এইটার দুটা পার্ট আছে, একটা রিয়াল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে রিয়াল পার্ট এইটা আর ইমাজিনারি পার্ট ওইটা। রাইট, তাহলে রিয়াল পার্ট কত সেটা বলবে, তারপরে বলবে ইমাজিনারি পার্টে আয়ের সহগ কত, অথবা সরাসরি প্রশ্নই করবে যে এটা ইকুয়াল টু এ প্লাস আইবি হলে এ ইকুয়াল টু হোয়াট, বি ইকুয়াল টু হোয়াট। প্রশ্ন আসবে এইভাবে। রাইট,
তখন তুমি এটা কিন্তু 45 সেকেন্ড সময় খেয়াল রাখতে হবে। তুমি যদি এইভাবে করতে যাও তাহলে কি 45 সেকেন্ডে করতে পারবা? পারবা না। তোমাকে বাঁচতে হলে জানতে হবে অন্য কিছু, রাইট? এটা জানার আগে এই অঙ্কটা তোমরা বুঝলা কিনা সেটার জন্য তোমাদেরকে একটা ছোট্ট অঙ্ক দিই, তোমরা এক্ষুনি আমাকে সলভ করে দাও, তাহলে আমি ওই এমসিকিউ মেথড শেখাবো, তাছাড়া শেখাবো না। এটা করো, 2 + 3i ডিভাইডেড বাই 5 - 7i এতকে a + ib আকারে প্রকাশ করো। a + ib আকারে প্রকাশ করো, তাড়াতাড়ি করো। যদি এটা না করে দিতে পারো আমি আর এমসিকিউ মেথড শেখাবো না আজকে, মাইন্ড করলাম। তুমি কি সেই আগের মতোই আছো? করো, এটা সলভ করো, করে তাড়াতাড়ি দাও। ফারুক হোসেন অ্যান্সার করেছে -11/74 প্লাস i × 29/74। আসাদুল ইসলাম অ্যান্সার করেছে, ভেরি গুড। তাবাসসুম মেহজাবিন, তোমারটা সম্ভবত ভুল হয়েছে আপু। মুর্তজা আলী, আচ্ছা এরা সবাই একই অ্যান্সার করেছে, দেখা যাক। পারুল সরকার আইডি থেকে -11/74 প্লাস 29/74i। ওকে শতাব্দী ব্রহ্মা -11/74 প্লাস i × 29/74 হয়তো বা ঠিক আছে সবার। ধন্যবাদ সবাইকে। একজনের দেখলাম ভুল আছে, তো এটা -11/74 প্লাস i × 29/74ই হবে, ঠিক আছে? তোমাদের অ্যান্সার সঠিক আছে। তো এই জিনিসটাকে আমি একটু অন্যভাবে বলি, একটু ভিন্নভাবে বলি। হ্যাঁ, দেখো আমি একটু আগে যেটা প্রমাণ, যদি সিকিউয়ে আসে তোমরা কিন্তু অনুবন্ধী রাশি দ্বারা, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করেই করিও, ঠিক আছে? বাট এমসিকিউ যদি আসে তার জন্য একটু কথা বলে নিই। a + ib ডিভাইড বাই c + id দিস ইকুয়াল টু আমরা পাইছি এরকমভাবে ac + bd, একটু আগে দেখেছি আমরা, ডিভাইড বাই c² + d² প্লাস i × bc - ad ডিভাইডেড বাই c² + d²। এটা পাইছিলাম কিনা বলো মুস্তাক? এটা পাইছিলাম। এই জিনিসটাকে একটু মজা করে আর কি, এমসিকিউ পারতে হলে, এমসিকিউ পারার জন্য, এগুলো কিন্তু আসলে কোনো ম্যাথমেটিশিয়ানরা এই নিয়মগুলো বলে দিয়ে যায়নি, বাট আমাদের ফিলিংস থেকে এটা এসছে যে এরকমভাবে এটা ইকুয়াল টু এই ছাদের ঘর আর টিনের ঘর, এই দুটা জিনিস মনে রাখলেই হবে। ছাদের ঘর আর টিনের ঘর মনে রাখতে পারবে মুস্তাক? ছাদের ঘর প্লাস i × টিনের ঘর। ওকে, ছাদের ঘরে প্লাস হয়
আর টিনের ঘরে মাইনাস হয়, এইটুকু শুধু মাথায় রাখলেই হবে। কারণ কি দেখেছো, ছাদের ঘরে পানি আটকায়, এগুলি কিছু প্লাস হয়, অ্যাড হয়ে থাকে, আর টিনের ঘরে সব নামে যায়, মানে নেগেটিভ হয়। ব্যাপারটা এই সেন্স থেকে আর কি। হ্যাঁ, আবার মনে করো না এটা আবার কি ম্যাথমেটিক্যাল নিয়ম, এটা কোনো ম্যাথমেটিক্সের নিয়ম না, জাস্ট তোমাদের মনে রাখার জন্য। দেখো এই ছাদের ঘর আর টিনের ঘরের উপকারিতাটা কি, খেয়াল করো। আমার যে জটিল সংখ্যাটা দেওয়া আছে এখানে, আমি একটু হালকা কালার নিই, এটা নিলাম। দেখো ছাদের ঘর মানে কি, এদিকে দুটো টান দেওয়া আছে না অবস্থা, আমি এখানে দুটা টান দেব এর উপর দিয়ে, ওকে। অর্থাৎ এটা গুণ হবে, এটা হচ্ছে ছাদের ঘর বোঝাচ্ছি আমি, বুঝতে পারলাম কি? হ্যাঁ, তার মানে এটা গুণ হবে প্লাস এটা গুণ হবে। এই আয় কিন্তু নিবা না, শুধু আমার ডিজিটগুলো নিয়ে কাজ হবে, ওকে। তাহলে এসি এসি, ঠিক না, প্লাস বিডি। এই যে দেখো ছাদের ঘর এভাবে টান দিয়েছি, রাইট। নিচে কি হচ্ছে দেখেছ, নিচে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে এই যে দুই হরের যে দুটা বাস্তব মান তাদের বর্গের যোগফল সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সবসময় হবেই, সি স্কয়ার প্লাস ডি স্কয়ার চিরকাল সত্য। অর্থাৎ হরের যে তোমার দুটা ডিজিট দেখতে পাবা তাদের বর্গের যোগফল দুটারই হরে লিখে দেবা, ঠিক আছে। আর প্রথমটা লবে কি হবে, প্রথমটা লবে হবে ওই যে ছাদের ঘর, ঠিক আছে। এবার টিনের ঘর, এই টিনের ঘরটা কিভাবে দেওয়া হয়েছে, তীর চিহ্নটা দেওয়া আছে এইভাবে, রাইট। দেখো তীর চিহ্নটা দেওয়া আছে এইভাবে, তাহলে তীর চিহ্নটা এইভাবে বলো তো, প্রথম তীর চিহ্ন আগে কিন্তু এই তীর চিহ্নটা কার উপর দিয়ে আসলো, বিসি। তাহলে বিসি টিনের ঘরে প্লাস না মাইনাস, মাইনাস। এবারে এই দিকে টিনের ঘর, এই যে দেখো এইদিকে, ঠিক আছে। এবার এটা কত, এডি এডি, দেখো এটা ল বিসি মাইনাস এডি। আর এটার ক্ষেত্রে ছাদের ঘরটা কি ছিল, এসি প্লাস বিডি। এই আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম গো? হ্যাঁ, ছাদের ঘর আর টিনের ঘর মনে রাখো কিন্তু, ঠিক আছে। তাহলে বলো তোমরা বুঝেছো কিনা? বলো স্যার, লাইভ ক্লাস এসে তানজিম মাহবুব আমার উপরের জনের কমেন্টটা পড়লো, নিচে আর জনেরটা পড়লো, আমি কি করলাম, পড়লো না। তুমি আমার শত্রুও না, কিছুই না, ঠিক আছে, ব্যাপার না। আব্দুর রহমান ওই বলছে ব্যাপার না, ক্লিয়ার ভাই, ওকে বুঝছি। সবাই কি বুঝেছ? ওকে, দেখো তাহলে ছাদের ঘর আর টিনের ঘর দিয়ে আমরা এই ধরনের প্রবলেমগুলো এমসিকিউ একবারে তামা করে ফেলবো একবারে, ঠিক আছে। তাহলে এখন দেখো দুই একটা অঙ্ক যদি আমি বলি, যদি মনে করো এরকম আসে, মনে করো 1 প্লাস আই ডিভাইড বাই 3 প্লাস আই দিলাম, দিস ইকাল টু চোখ বন্ধ, এখানে একটা টান দাও প্রাণ থেকে, আই ইন্টু এখানে একটা টান দাও প্রাণ থেকে, রাইট। মনে করো মোস্তাক আমি কি বলেছিলাম, এখানকার বর্গের যোগফল নিচে হবেই, আই বাদে, এর সহগ কিন্তু 1। তাহলে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আই স্কোয়ার লিখো না আবার ভুল করে, অনেকে ভুল করে আই স্কোয়ার লিখবে, এখানে আসলে এই দুটো সংখ্যার বর্গের যোগফল। তাহলে এখানে হবে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ওকে। এবার ছাদের ঘর, প্রথমে ছাদের ঘর 3 1 কে 3 1 1 কে 1 3 1 কে 3 1 1 কে 1। এবারে টিনের ঘর 3 1 কে 3 1 1 কে 1 3 1 কে 3 মাইনাস, টিনের ঘরে মাইনাস মনে আছে, 1 1 কে 1। এই যে দেখো এই যে এদিকে আগে, সরি, এর সব কিন্তু 1, 3 1 কে 3 1 1 কে 1, কি বোঝা গেছে? ছাদের ঘরে প্লাস, টিনের ঘরে মাইনাস। সো দিস ইকুয়াল টু 4/10 প্লাস আই ইন্টু 2/10। কে কয় সেকেন্ড লাগবে সময়? 45 সেকেন্ডের আগে সময়, মানে তোমার প্রশ্নের অ্যান্সার হবে। সো দিস ইকুয়াল টু 2/5 প্লাস আই ইন্টু 1/5। কি ক্লিয়ার? এবারে দেখো আরেকটা করি,
1 ডিভাইড বাই 2 প্লাস 3i, এটা অনেক সময় তারা ভুল করে ফেলে ছেলেমেয়েরা, রাইট? এই জিনিসটাকে তোমরা একটু সাজিয়ে লিখিও, এটাকে লিখিও 1 প্লাস 0 ইন্টু আই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডিভাইডেড বাই 2 প্লাস 3i, বাস অঙ্ক শেষ। এখানে হবে দুইটা টান ভাইয়েরা আমার, টান দুটা এরকম হবে, এখানে আই হবে, এই টানের হরে কি হবে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এখানে হবে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এখানে হবে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এইবারে সাদের ঘর আর টিনের ঘর, এইভাবে যদি আমরা টান দিই, সাদের ঘর 2 1 কে 2 প্লাস 0 3 1 কে 0। এবার টিনের ঘর আগে দিকে 0 2 কোনো 0, সূত্রের মাইনাস 3 1 কে 3, এটাই অ্যান্সার। পারবা কিনা বলো? এই পারবা গো? ক্লিয়ার হয়েছে তো? সাজিদ বলছে মার হাবা, আসাদুল ইসলাম ওকে, খিদা লেগে গেছে আমার। স্বাধীন শিখতো, তুমি বুঝেছো কি ভাইয়া? তুমি কি লিখেছো, ওয়াও না আও? আউ বলে না, মানে কি লাগলো, নাকি ওয়াও মানে ভালো লাগলো, কোনটা? ঠিক আছে, নাইয়ান হাসান বলছে বুলেট স্পিডে পারবো এখন, ইনশাল্লাহ পারবো ভাইয়া। হ্যাঁ ভাই, ফিল চলে এসছে। মাহাদি খান, বাট তোমাদের যখন ফিল এসছে, হ্যাঁ আমি তো চলে যাবো ভাই ক্লাস থেকে, আমার খুব খিদা লাগেছে। তোমাদের উপরে আমি ব্যাপক হতাশ। তোমাদের প্রতি আমার এখন অনুরোধ, অনেক অনুরোধিত রাখলাম, তোমরা অনেকেই আমার অনুরোধ রেখেছ। যে সকল বন্ধু বান্ধবীরা তোমাদের এখনও ঘুমে আছে বা ঘুমাচ্ছে, তাদেরকে ক্লাসগুলোর গুরুত্ব বোঝানোর দায়িত্ব তোমাদের। ঠিক আছে, ঠিক আছে, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে ক্লাসগুলোর গুরুত্ব বোঝাবা এবং ক্লাসে উপস্থিত রাখার ব্যবস্থা করবা তোমরা নিজেরা। ঠিক আছে, তুমি একা কেন শিখবা, একসাথেই চলো তোমরা, তাই না? ক্লিয়ার এটা? তাহলে আমরা এই জটিল সংখ্যাকে কিভাবে a প্লাস আইবি আকারে প্রকাশ করব সেগুলো পারলাম। ক্লিয়ার? এবার আসো, আমি যে জিনিসটা দিয়েছিলাম সেটা একটু করি। z1 একটা জটিল সংখ্যা, z2 আর একটা জটিল সংখ্যা, এই দুটা জিনিসের ভাগফলের অনুবন্ধী ইকুয়াল টু z1 এর অনুবন্ধী ডিভাইড বাই z2 এর অনুবন্ধী, এটা আমরা প্রমাণ করতে চাই, রাইট? এই জিনিসটা প্রমাণ করতে চাইছিলাম না? ওকে, মোস্তাক আহমেদ, আমরা এখন এই জিনিসটা মানে প্রমাণ করতে চাই। দেখো, পেটে ক্ষুধা থাকলে কি আর মন থেকে পড়ানো আসে? লেখো, মনে ধরে z1 ইকুয়াল টু a প্লাস আইবি, রাইট? z1 একটা জটিল সংখ্যা। আর হোয়াট ইজ জটিল সংখ্যা? জটিল সংখ্যার সংজ্ঞায়িত হচ্ছে a প্লাস আইবি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। z2 ইকুয়াল টু আরেকটা জটিল সংখ্যা c প্লাস আইডি, দ্বিতীয় আরেকটা জটিল সংখ্যা নিলাম। ওকে, এবারে বলো z1 এর অনুবন্ধী কি হয়? মোস্তাক, অনুবন্ধীর কথা মনে আছে? a মাইনাস আইবি। z2 এর অনুবন্ধী কি হয় মোস্তাক? c মাইনাস আইডি। ক্লিয়ার? ওকে, এবার আসো, আমার তো প্রয়োজন ভাইজান আগে z1 বাই z2 করা, রাইট? তাহলে আমি যদি বলি z1 বাই z2 করো, দিস ইকুয়াল টু z1 মানে কি a প্লাস আইবি ডিভাইড বাই c প্লাস আইডি। ঠিক, আমি একটু আগে ভাইজান তোমাদেরকে এটা করাইছি যে কিভাবে এটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হয়।
কি করাইছি না? তাহলে বলো এই জিনিসটা কিন্তু গ্যাপ দিলাম একটু, এই ডট ডট মানে তোমাদেরকে বাছাই করতে হবে, এটা ইকুয়াল টু এই ডট ডট মানে বাছাই করতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে এ প্লাস আইবি আকারে যখন প্রকাশ করলাম তখন কি ছিল? এসি প্লাস বিডি, সাদের ঘর, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু টিনের ঘর, টিনের ঘর মানে বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে Z1 বাই Z2 ইকুয়াল টু এটা। কি বুঝতে সমস্যা আছে? সমস্যা হওয়ার কথা না, তোমরা কিন্তু এটা অবশ্যই রিটেনে আসলে এভাবে করে দেখাবা কিন্তু। এবার আসো, অতএব আমি যদি এখন বলি তাহলে Z1 বাই Z2 মানে কিন্তু ওই জটিল সংখ্যাটা, এটা একটা বাস্তব অংশ প্লাস আই ইন্টু এটা একটা বাস্তব সংখ্যা, রাইট? তাহলে আমি যদি বলি Z1 বাই Z2 এই পুরা জিনিসের অনুবন্ধী, এই অনুবন্ধী ইকুয়াল টু এই জটিল সংখ্যাটার অনুবন্ধী। হোয়াট ইজ অনুবন্ধী? এটা তো প্রতিবন্ধীরাও পারে, শুধু আয়ের আগের চিহ্নটাও পরিবর্তন করে দিতে হবে, শুধু আয়ের আগের চিহ্নটাও পরিবর্তন করে দিতে হবে। কে ফোন দেয় এই সময়? একটু প্লিজ, অস্ট্রেলিয়া থেকে একটা ফোন এসছে। জি আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, কে বলছেন? আমি বুলবুল আহমেদ, রিলেটেড টিচার, অস্ট্রেলিয়া। ও হ্যাঁ বুলবুল, কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই, আমি একটু লাইভ ক্লাসে আছি গো। ও আচ্ছা বুলবুল আমি একটু লাইভ, হ্যাঁ তুমি একটু পরে ফোন দেবো, কতক্ষণ পরে? এই মোটামুটি ঘন্টাখানেক পরে। ওকে ওকে ভাই, ঠিক আছে, ওকে। আমাদের এক ছোট ভাই রুয়েটের টিচার, ও অস্ট্রেলিয়াতে থাকে, সিভিলেরই টিচার। ও কি কাজে ফোন দিয়েছিল, সরি, যাই হোক। Z1 বাই Z2 তাহলে এর অনুবন্ধী ইকুয়াল টু মানে কি এই জটিল সংখ্যাটার অনুবন্ধী। তাহলে এর অনুবন্ধী করতে গেলে আয়ের আগের চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে কত আসলো? এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস আই ইন্টু বিসি মাইনাস এডি ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, তাহলে এটার অনুবন্ধী এটা, তার মানে Z1 বাই Z2 এর অনুবন্ধী ইকুয়াল টু এটা পাইলাম, থাক এটা। এইবার আমরা যেটা করতে চাই, Z1 এর অনুবন্ধী আর Z2 এর অনুবন্ধীর অনুপাতটা বের করতে চাই। ঠিক আছে, দেখো এবার। তাহলে এখন এভাবে লেখো, Z1 এর অনুবন্ধী ডিভাইডেড বাই Z2 এর অনুবন্ধী, দিস ইকুয়াল টু Z1 এর অনুবন্ধী কত? A মাইনাস IB ডিভাইড বাই সি মাইনাস আইডি। দেখো Z1 ছিল A প্লাস IB, তাহলে এর অনুবন্ধী A মাইনাস IB। Z2 ছিল C প্লাস আইডি, এর অনুবন্ধী C মাইনাস আইডি। কি ক্লিয়ার? এবারে দেখো এই জিনিসটাকে আবার যদি আমরা A প্লাস IB আকারে প্রকাশ করতে চাই, একটু আগে শিখাইছি আমরা, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। সো দিস ইকুয়াল টু A মাইনাস IB ইন্টু C প্লাস আইডি divided by C minus ID into C plus ID, মানে এটাকে আমরা A plus IB আকারে প্রকাশ করতেছি। সো দিস ইকুয়াল টু, গুণ করি, AC plus I into AD minus I into BC minus I square into BD minus I square into BD divided by A plus B into A minus B মানে A স্কোয়ার মাইনাস মানে C স্কোয়ার মাইনাস I স্কোয়ার D স্কোয়ার। একটু মনোযোগ দাও ভাইয়া, দেখো কিচ্ছু করিনি কিন্তু, আমি শুধু এটাকে A প্লাস IB আকারে প্রকাশ করার জন্য হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করেছি। সো দিস ইকুয়াল টু, এবারে দেখো A I স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে AC বাস্তব অংশগুলো এক জায়গায় করতেছি, কিছু মনে করো না। I স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস প্লাস বিডি, এসি প্লাস বিডি। এবারে এখানে তোমরা কি কমন নেবা? মাইনাসটা কমন নাও, মাইনাস আই কমন নিলে
দেখো বিসি মাইনাস এডি, মানে আগেরটার সাথে মিল করাবো তো ওই জন্য এখানে প্লাস কমন নিলেও হতো, আমি মাইনাসটা কমন নিলাম। ক্লিয়ার? মাইনাস আই কমন নিলে এটা লেখা যায় ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস আই স্কোয়ার মানে -1 আর ডি স্কোয়ার। এবার এটাকে পৃথকভাবে লিখলে এসি প্লাস, হ্যাঁ কোথায় ভুল গেল একটা, ধুর এখানে তো বিডি ছিল, কেমন কথা, হ্যাঁ উজ্জ্বল হোসেন। তাহলে এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস আই ইন্টু বিসি মাইনাস এডি ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। খেয়াল করো তাহলে Z1 এর অনুবন্ধী ডিভাইড বাই Z2 এর অনুবন্ধী ইকুয়াল টু এই রাশি আসলো। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, Z1 বাই Z2 এর অনুবন্ধী ইকুয়াল টু এই জিনিসটাই এসেছিল কিনা, এখানেও যা এখানেও তা। কি ক্লিয়ার? তাহলে অতএব আমরা বলতে পারি Z1 বাই Z2 এই পুরাটার অনুবন্ধী ইকুয়াল টু Z1 এর অনুবন্ধী বাই Z2 এর অনুবন্ধী। এটা মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো, ঠিক আছে? গুণেরটা তোমরা প্রমাণ করে দিবা আমাকে, গুণেরটা প্রমাণ করে আমাকে তোমরা পাঠাবা ছবি তোলে, ঠিক আছে? তাহলে ভাগেরটা করলাম, গণিতটা তোমরা করে দিও, এবং এগুলো দিয়ে আমরা অঙ্ক করবো। এগুলো বেসিক জিনিস রে ভাই, জটিল সংখ্যার সরলতা নিয়ে আলোচনা করতেছি আমরা, জটিল সংখ্যা কঠিন কিছু না, রাইট? তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো দেখি, কার কার ক্লিয়ার হয়েছে? কার ক্লিয়ার হয়েছে দেখি ভাই? ক্লিয়ার সবার? ক্লিয়ার পুরাই? ইয়েস ক্লিয়ার, ক্লিয়ারস, ওকে, ও এক্সিলেন্ট, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়েরা আমার, বোনেরা তোমাদের। আমি এই জিনিসটা দিয়ে যদি এখন একটা অঙ্ক দিই, যে আগে বলো যে তোমরা এই অপারেশনগুলো কিন্তু যখন তখন করো, মনে হয়েছে যে ডাক্তার হয়ে গেছে তোমরা, সেই এক্সপিরিয়েন্স ডাক্তার। এ ইকুয়াল টু বি হলে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, মানে উভয় পক্ষকে বর্গ করা যায়, ঘন করা যায়, পাতলা করা যায়, ঠিক কিনা বলো? এগুলো শিখেছো না? এই যে এ ইকুয়াল টু বি হলে এগুলো করা যায়, রাইট? জটিল সংখ্যার ক্ষেত্রেও তাই। দুটা জটিল সংখ্যা যদি সমান হয়, উভয় পাশে মনে করো a প্লাস আই বি ইকুয়াল টু 2 প্লাস 3i, মনে করো এটা a মানে 2, b মানে আসলে 3, রাইট? তাহলে আমি যদি বলি a প্লাস আই বি এর অনুবন্ধীও যা হবে, এই 2 প্লাস 3i এর অনুবন্ধীও তাই হবে, রাইট? তো ঘটনা হলো, আমি বলতে চাচ্ছি দুটা জটিল সংখ্যা যদি সমান হয়, উভয় পাশে অনুবন্ধী নেওয়া যায়, এই অপারেশনটা করা যায়, উভয় পাশে অনুবন্ধী নেওয়া যায়। খেয়াল করো, যদি এমনটা হয় যে মনে করো আমি একটা অঙ্ক দিলাম এরকম, a প্লাস আই বি ডিভাইড বাই সি প্লাস আই ডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে, এটা অঙ্ক করাচ্ছে, বইয়ের অঙ্ক এগুলো কিন্তু নাও থাকতে পারে, বাট আমি করাচ্ছি, আমার ফিলিংস পেয়ে গেছি আমি। প্রমাণ করো যে a মাইনাস আই বি ডিভাইড বাই সি মাইনাস আই ডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। দেখেছো? আর এটা তো ফিলিংস থেকে আমি বলে দিতে পারি এটার অ্যান্সার এটা। অঙ্ক সলভ করা জানতে হয় না, বেসিক জানলে অঙ্ক তৈরি করা যায়, রাইট? এটা হলে প্রমাণ করা যায় এটা, রাইট? বলে দুটা ইকুয়েশন সমান কিনা, এটাকে আমার কথা দাও তোমরা। অবশ্যই সমান, মানে সরি, এই ইকুয়েশনের ডান পার আর বাম পার সমান। এটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা। তাহলে আমরা প্রথমে অ্যান্সার শুরু করবো এভাবে যে দেওয়া আছে
দেওয়া আছে given a plus ib divided by c plus rd equal to x plus i y উভয় পক্ষে অনুবন্ধী নিয়ে পাই a plus ib divided by c plus rd এই পুরাটার উপরে অনুবন্ধী this equal to x plus iy এটার অনুবন্ধী উভয় পক্ষে অনুবন্ধী নিলাম উভয় পক্ষে যখন বর্গ করা যায় স্বর্গ পাওয়া যায় তাহলে উভয় পক্ষে এখানে অনুবন্ধী নেওয়া যাবে এইবারে দেখো দুইটা জটিল সংখ্যার ভাগফলের অনুবন্ধী একটু আগে তোমাদেরকে শিখাইছিলাম দুইটা জটিল সংখ্যার ভাগফলের অনুবন্ধী তাদের পৃথকভাবে অনুবন্ধী সমান হয় অর্থাৎ a plus ib এর অনুবন্ধী ডিভাইডেড বাই c plus id এর অনুবন্ধী ইকুয়াল টু x plus iy এর অনুবন্ধী এখানে শুধু একটা নোট দিয়ে দিবা যেহেতু z1 বাই z2 এই পুরাটার অনুবন্ধী ইকুয়াল টু z1 এর অনুবন্ধী ডিভাইডেড বাই z2 এর অনুবন্ধী কি ক্লিয়ার ওই সাইড নোটটা শুধু দিয়ে দিবা ভাইয়েরা আমার এরপরের লাইনটা তোমাদেরকে লিখতে হবে আমি এটা তোমাদেরকে শিখাইছি a প্লাস ib এর অনুবন্ধী বের করতে গেলে শুধু b এর আগের চিহ্ন পরিবর্তন হয়ে যায় কি অবস্থা ঠিক কিনা আমরা যদি a প্লাস ib এর অনুবন্ধী বের করতে চাই শুধু i এর আগের চিহ্ন পরিবর্তন হয়ে যায় সুতরাং আমরা লিখতে পারি কি লিখতে পারি যে অতএব a মাইনাস ib ডিভাইডেড বাই c মাইনাস id ইকুয়াল টু x মাইনাস iy প্রমাণিত ফিলিংস অঙ্ক তৈরি করা যায় ঠিক আছে তাহলে আমরা বলতে পারি দুটা জটিল সংখ্যার ভাগফলের অনুবন্ধী তাদের পৃথকভাবে অনুবন্ধীর ভাগফলের সমান ঠিক আছে গুণফলেরটা তোমরা নিজেরা প্রমাণ করবা আজকে এই পর্যন্তই জানি না কতটুকু শেখাতে পারলাম তবে তোমাদের উপরে আমি খুশি না 8:30 ক্লাস দিয়েছিলাম তোমরা এখন পর্যন্ত কয়জন আছো দেখেছো 133 জন 500-550 জনের মধ্যে 133 জন উপস্থিত আছে বাকিগুলো নাই আমি ব্যাপক হতাশ ঠিক আছে আমার ভিতর থেকে ভালোভাবে পড়া আদায় করে নিতে হলে তোমাদেরকে একটু সিরিয়াস হতে হবে ঠিক আছে তোমরা যদি সিরিয়াস হও তাহলে আমিও সিরিয়াস হব ওকে আমার মন খারাপ করে দিও না ঠিক আছে তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ